এই বইটা নিয়ে কথা বলা তো একটু মুশকিলই। নানান কারণেই মুশকিল। চৌধুরী মুঈনুদ্দীন উনার লেখা 'পৃথিবীর গোলাপের বুকে' ফেলে আসা জীবনের ভেতর ও বাহির। এইটা ২০২৫ সালেই ছাপা হইছে। ৩০০ পেজের মতো একটা বই। তো যে কারণে মুশকিল বলতেছিলাম। হয় কি যে ধরেন একজন পার্সনের যখন বই লেখা হয়, মানে যে কারোরই বই আপনি পার্সনটাকে বাদ দিয়ে পড়তে পারেন না। এইটা একটা ঘটনা যে এখন ধরেন উনি তো একজন কন্ট্রোভার্সিয়াল পার্সন। উনি হচ্ছে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য উনাকে ট্রাইব্যুনাল যেটা করা হয়েছিল মানবতা বিরোধী, ওইখানে হচ্ছে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। যেহেতু উনি বইটা লিখছেন এবং ওনার একটা পলিটিক্যাল হিস্ট্রি আছে এবং এইটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা হিস্ট্রি। ওনার বইয়ের যে স্বাভাবিক ঘটনা সেটাও তো আসলে ঠিক স্বাভাবিকভাবে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। মানে এটা আমি কিছুদিন আগে বলতেছিলাম যে ধরেন একজন মানুষের দেখা যায় যে লাইফের দু একটা ইভেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট ঘটনা হয়ে ওঠে। উনি সারা জীবন কি করতেছেন সেটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট ঘটনা না। তো দেখা যায় যে উনার লাইফের যা কিছুই ঘটতেছে ওই ঘটনার জায়গা থেকে হচ্ছে বাকি ঘটনাগুলিকে দেখার জায়গাগুলি তৈরি হয়। তো ওনার ব্যাপারেও এই জিনিসটা আছে। তো বইটা যখন ছাপা হইছে তখন আমি দেখছি যে বইটা ছাপা হইছে। তো একজন পরিচিত একজন বললেন যে উনি এটা পাঠাইতে চান। আমি পড়তে রাজি আছি কিনা। তো আমার কিছু কিউরিওসিটি ছিল। কিউরিওসিটির জায়গাটা আসলে অনেকটা এই জায়গা থেকে যে ধরেন হিস্ট্রির কিছু পার্ট তো আমরা জানি এবং ধরেন অটোবায়োগ্রাফির ব্যাপারগুলিও বুঝি কিছুটা যে পার্সপেক্টিভ থেকেই ঘটনাগুলি ঘটবে। এগুলি যে সত্যি কথা বা মিথ্যা কথা এরকম না। কিন্তু প্রত্যেকেরই একটা পার্সপেক্টিভ আছে আরকি। সেটা থেকে উনি বলার চেষ্টা করেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হয় যদি আপনি ওই সময়ের আরো কয়েকজনের কথা পড়েন। আমাদের এখানে তো আসলে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট গুলি ওইভাবে নাই। বা যেকোনো সময় ফ্যাক্ট গুলি তো আসলে ন্যারেটিভ দিয়েই আমরা দেখি। তো যেই কারণে বাংলাদেশে যেটা হইছে যে এক ধরনের লিনিয়ার একটা ন্যারেটিভ তো আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু অন্যরাও লিখছেন। যেমন এই যে চৌধুরী মুঈনুদ্দীন উনি লিখলেন। তো এই কারণে আমার মনে হয়েছে যে উনার পার্সপেক্টিভটা দেখা উচিত। এখন মুশকিল হইতেছে যে আমাদের এখানে ব্যাপারটা এরকম পড়তেছেন সেটাই হচ্ছে ঘটনাটা আরকি। যেমন একটা সময় ছিল না যে ধরেন আপনি মাও সেতুং এর বই পড়তেছেন তার মানে এটা তো বেআইনি। ব্রিটিশ আমলের কথা বলতেছে বা লেনিনের মার্কসের বই পড়তেছেন। সেই লেভেলে না হইলেও ইসলামিস্ট বা উনাদের বই পড়তেছেন সেটা আসলে নিষিদ্ধ না হইলেও দেখা যাচ্ছে কথা বলাটাই হইতেছে একটা ট্যাবু একটা ব্যাপার। উনার বইটা ছাপা হইল, এখন এইটা নিয়ে যে কথা বলতেছি, এইটা ইটসেলফ হচ্ছে ঘটনাটা। এখন এইটা নিয়ে আমি ভালো কথা বলতেছি বা খারাপ কথা বলতেছি সেটা কিন্তু ঘটনা না। ঘটনা হইতেছে যে এটাকে আমি কেন রেফারেন্স হিসেবে নিতেছি। তো এইটা হচ্ছে রিস্কটা আরকি। আমার ধারণা আমি কিছুটা বুঝাইতে পারছি হয়তো মানে এখানে টেনশনের বা প্রবলেমের ঘটনাটা। আ এখন এইটা নিয়ে কথা বলতে গেলে তো আসলে আরো অনেক কথা হয়ে যাবে। আমি ব্যাপারটারে বরং এই জায়গাতে একটু পজ দিয়ে রাখি। চৌধুরী মইনুদ্দিন একটা বই লিখছেন, উনার অটোবায়োগ্রাফি। সেটা নিয়ে আপনি কথা বলতেছেন, এটাই হচ্ছে ব্যাপার। আমি এই জায়গাটাকে একটু এড়াইতেও চাইতেছি। আমার কথা হচ্ছে যে আমরা যেসব হিস্ট্রি পড়ি বা যেসব ধরেন প্রফেসর আনিসুজ্জামানের বই পড়লাম। উনার তো একটা পার্সপেক্টিভ আছে। শাহরিয়ার কবির সাহেবের একটা পার্সপেক্টিভ আছে। উনাদের বইগুলি যদি আমরা পড়ি, চৌধুরী মইনুদ্দিন যে জায়গা থেকে কথা বলবেন সেটা তো উনার গিভেন দ্য পলিটিক্যাল হিস্ট্রি সেটা তো obviously আলাদা একটা ঘটনা হবে। তো সেটাকে উনি কিভাবে বলতেছেন সেই জায়গাটা দেখাটা এখনকার সময়ে আমি মনে করি যে দেখা যাইতে পারে। আমি এইটুকু দেখতে রাজি হইতে পারছি আরকি। তো এখানে এই ঘটনাটা আছে। এই ইন্ট্রোডাকশন ছাড়া আমার মনে হয় বইটা নিয়ে কথা বলাটা একটু ঝামেলার ব্যাপারই হবে আরকি। এখানে এই জিনিসটা আছে। বইটাতে তো উনি অনেক কিছু বলছেন। উনার ছোটবেলা থেকে শুরু হইছে। কিন্তু বইটা শুরু হইছে গিয়ে ফার্স্ট চ্যাপ্টারেই আছে। ফার্স্ট চ্যাপ্টারটা হইতেছে যে উনি শেখ মুজিবুর রহমানের বাসায় গেছেন ২৫শে মার্চের সকালবেলা। তারপরে হচ্ছে উনার জন্ম, ছোটবেলা এইসব জায়গা থেকে শুরু হইছে। কিন্তু আ আমি তো আসলে ইন্টারেস্টেড বা যে কেউ আসলে ইন্টারেস্টেড হবেন হচ্ছে যে উনার পলিটিক্যাল ক্যারিয়ারটা নিয়ে। উনি কিভাবে ইসলামী রাজনীতির সাথে জড়াইলেন এবং মুক্তিযুদ্ধের সাথে উনার কি ঘটনা ছিল বা জামাত বা ছাত্র সংঘ এসব নিয়ে উনি কি বললেন? বাট মোস্ট ইম্পোর্টেন্টলি হচ্ছে যে উনি কি আসলে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিলেন কিনা?
তো এইটা ওই বইয়ের শেষ দিকে আসছে। আমার ধারণা হচ্ছে ওই ১৮, ১৯ বা ২০ চ্যাপ্টার থেকে ওনার যখন ঢাকায় আসলেন ওই সময় থেকে ওই ঘটনাগুলি পাওয়া যাবে। এমনিতে তো উনার ব্যাপারে আগ্রহ থাকলে উনার রাজনীতির সাথে যারা জড়িত তাদের এক ধরনের আগ্রহ থাকতে পারে। কিন্তু আমি বলতেছি যে এজ এ রিডার ১ম এই যে প্রশ্নটা আসবে উনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে যে উনি কি এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডর সাথে এইটা নিয়ে আমি টু সাম এক্সটেন্ট একটু ক্রিটিক্যাল আরকি। ২-১ টা লেখা আছে আমি হয়তো লিংকে দিতে পারি। তো ওইটার সাথে উনি জড়িত ছিলেন কিনা। তো আমি ওই মেইন ৩ টা পয়েন্ট নিয়ে কথা বলি। বইয়ে তো আসলে অনেক কিছু নিয়ে উনি কথা বলছেন। তো ওইগুলির চাইতে আমি হচ্ছে ৩ টা পয়েন্টে ফোকাস করতে চাচ্ছি বইটার। ১ নাম্বারের ঘটনা হচ্ছে যে উনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা বা এইটা নিয়ে উনি কি কথা বলছেন। তো এই স্টেটমেন্টটা আসছে একদম শেষের দিকে মুক্তিযুদ্ধের পরে। উনার স্টেটমেন্টটাই আমি বলি যে উনি বইয়ে কি লিখছেন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে উনি তো আ ওই পালায়ে-টালায়ে আছেন। তো এই সময়ে কথাটা উনি বলতেছেন যে মুক্তিযুদ্ধ হত্যাকাণ্ডের বিষয়ে কিভাবে উনার নামটা আসলো। সেটা হচ্ছে ২৯৫ নাম্বার পেজে আছে। কোটেশনটা আমি একটু পড়ি। অল্পদিন পরেই শুধু আমার নিজের পত্রিকা পূর্বদেশে ছাড়া ঢাকার অন্যান্য পত্রিকায় আমার ছবিসহ এক আজগুবি সংবাদ প্রকাশিত হলো যে আমি নাকি আলবদর অপারেশন ইনচার্জ হিসেবে বুদ্ধিজীবী হত্যার প্রধান অধিনায়ক ছিলাম। ২ দিন পরে অবশ্য পূর্বদেশেও আমার ছবিসহ এই নরঘাতককে ধরতেই হবে শিরোনামে প্রকাশিত হলো সংবাদ। এই ২ দিনের ব্যবধানে ভেতরের খবর অবশ্য পেয়েছি পরে। খবরটার পরিবেশক আমার নিজের সহকর্মী পূর্বদেশের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান। ১ম এ এই রিপোর্ট লিখে আমাদের পত্রিকার নিউজ এডিটর এহতেশাম হায়দার চৌধুরী সাহেবকে ব্র্যাকেটে এবং সে সময় সম্পাদক মাহবুবুল হক সাহেবের অবর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক প্রকাশ করার জন্য চাপ দেন। কিন্তু ১ম দিন হায়দার ভাই এই সংবাদের সত্যতা মানতে অস্বীকার করে এটা ছাপেননি। ফলে আতিকুর রহমান অন্যান্য পত্রিকায় খবরটি প্রকাশের ব্যবস্থা করেন। দিন ২ পরে সশস্ত্র একদল যুবককে সঙ্গে নিয়ে আতিকুর রহমান হায়দার ভাইকে খবরটি প্রকাশ করার জন্য বাধ্য করেন। মানে এটা হচ্ছে ওনার স্টেটমেন্ট যে হঠাৎ করে উনি জানতে পারলেন পত্রিকায় ছাপা হইল যে উনি হচ্ছে আলবদর বাহিনীর প্রধান ছিলেন, অপারেশনের ইনচার্জ ছিলেন এবং উনি হচ্ছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছেন। তো এটা ওনার জন্য একটা অল অফ এ সাডেন একটা ঘটনা ঘটছে। কিন্তু আসলে বুদ্ধিজীবীর হত্যার এই ঘটনা কিভাবে ঘটছে প্রি হিস্ট্রিও উনি কিছু আমার ধারণা করছেন। এর মধ্যে হচ্ছে ২৭৫ নম্বর পেজে এর একটা অগ্রিম একটা ব্যাপার আছে। উনি বলতেছিলেন যে তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেসব শিক্ষকরা হচ্ছে অফিস করতেছিলেন, ক্লাস-টাস নিচ্ছিলেন, তাদের এক ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এই স্টেটমেন্টটা উনি দিছেন হচ্ছে ২৭৫ নম্বর পেজে। কথাটা এরকম যে, যারা এখনো দেশে থেকে কাজ করে যাচ্ছিলেন, পাকিস্তানপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের বিরুদ্ধে প্রতি রাতে কলকাতার স্বাধীন বাংলা বেতারের চরমপত্র অনুষ্ঠানে এম আর আক্তার মুকুল প্রাণদণ্ডের হুমকি দিয়ে যাচ্ছিলেন। সেই হাওয়ায় মৃত্যুদণ্ডের কিছু কিছু কার্যকর করা হয়েছে বিজয় দিবসের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে। মানে উনার কথাটা হইতেছে যে ওই যে উনি পরে জানছেন আর হচ্ছে উনি বলতেছিলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হচ্ছে এইটার এক ধরনের ঘোষণা দেয়া হচ্ছে। এইটার আরেকটা ধারণার কথা উনি বলছেন। মানে ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই রকমের হুমকি-টুমকি তো দেয়ারই কথা দিছিলেন। তো এইটার সাথে উনি হচ্ছে মিলাইছেন যে এই ঘটনাটা ঘটে থাকতে পারে। আরেকটা সম্ভাবনার কথা উনি বা শোনা কথা বলছেন সেটা হচ্ছে ২৮৬ নাম্বার পেজে। কেউ বা খবর দিচ্ছিল যে ভারতীয় সৈন্যরা ইতিমধ্যে সাদা পোশাকে শহরে ঢুকে পড়েছে। আবার কেউ বলছিল ইউনিফর্ম পরা ভারতের অফিসারদেরও ক্যান্টনমেন্টের আশেপাশে দেখা গেছে। অন্যদিকে টেলিফোনে কেউ কেউ জানাচ্ছিলেন বাড়িতে বাড়িতে হানা দিয়ে বিভিন্ন বিশিষ্ট নাগরিককে অপহরণ করার সংবাদ। মানে এটাও শোনা কথাই উনি বলতেছেন যে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। তো ওনার স্টেটমেন্ট ৩ টাকে যদি আমি সামারাইজ করি বা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা হইতেছে যে উনি অল অফ এ সাডেন জিনিসটা জানছেন।
উনি এটার সাথে জড়িত ছিলেন না। বরং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছিল যারা এখনো অ্যাক্টিভ আছে তাদেরকে খতম করা হোক এরকম। এবং উনি শুনছেন যে এটা 16ই ডিসেম্বরের আগেই ভারতীয় বাহিনী ঢাকা শহরে নেমে পড়ছিল। তো ওনাদের একটা অপারেশন এখানে হইতে পারে। তো এর মধ্যে যেই জায়গাটা এখনো মানে একটু ধোঁয়াশা, সেটা হচ্ছে তাহলে উনারে জড়াইলো কেন? মানে উনারে জড়ানোর কারণটা কি? মানে অন্য অনেকেরই তো জড়াইতে পারত। উনি ছাত্র সংঘে মেম্বার ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই যখন পাকিস্তানের আর্মি অ্যাকশন শুরু করলো, তখনই কিন্তু উনি হচ্ছে এইটার বিরোধিতা করছিলেন। এবং উনি ছাত্র সংঘ থেকে হচ্ছে পদত্যাগ করছিলেন। পদত্যাগ করে উনি জামাতের সদস্যপদ নিছিলেন। কিন্তু এই ধরনের আমার ধারণা ফ্যাক্ট আছে আরকি যে উনি ছাত্র সংঘের সাথে জড়িত ছিলেন না। কিন্তু উনি তো আসলে ওই বলয়ের লোক ছিলেন। যার ফলে লোকজনের সাথে উনার যোগাযোগটা ছিল। এটা হচ্ছে কথা। কিন্তু ওই যে প্রশ্নটা উনাকে কেন দোষী বানানো হইল? আমার ধারণা এইটার সরাসরি না বললেও এক ধরনের একটা ইন্ডিকেশন দিছেন। সেই ইন্ডিকেশনটা হইতেছে উনি সাংবাদিক ছিলেন এবং সাংবাদিক হিসাবে উনি ডানপন্থী, যেটা বলি আরকি, যে ইসলামী বা প্রো পাকিস্তানি সাংবাদিক ছিলেন। কিন্তু উনি সাংবাদিকতা করতেন হচ্ছে প্রগতিশীলদের সাথে। তো এইটাও খুব ইন্টারেস্টিং। আমার ধারণা উনার ইন্ডিকেশনটা হচ্ছে এইরকম। এইটা আছে একদম শুরুর দিকে 25 নাম্বার চ্যাপ্টারে। 25 নাম্বার চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে উনি কিভাবে সাংবাদিকতাটা শুরু করলেন। তখন দৈনিক সংবাদ চালু হইতে যাচ্ছে। তো উনি হচ্ছে দৈনিক সংবাদ সাংবাদিকতা করবেন এরকম একটা কথা বলছেন। তখন উনার পার্টির একজন লিডার ছিল, উনি বললেন যে তুমি সংগ্রামে কেন করবা? তুমি হচ্ছে দৈনিক পূর্বদেশে এপ্লাই কর। মানে দেখেন, এই জিনিসটা আমি বলতেছিলাম যে ধরেন বাংলাদেশে যে প্রো পাকিস্তানি বা ইসলামিস্টদের যে কালচারাল অথরিটির জায়গাটা নাই, বা ওনারা এই জায়গাটাকে খুব একটা মানে কি বলবো, নিজেদের প্রতি কনফিডেন্স নাই যে ওনার ওই জায়গায় আউটলেটগুলিতে ওই ধরনের অথরিটির জায়গা তো ওনাদের নাই। তো সুতরাং অথরিটির জায়গাতে যাইতে হইলে আপনাকে প্রগতিশীল জায়গাগুলিতে যাইতে হবে। তো উনি পূর্ব দেশে হচ্ছে ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউ দেওয়ার পরে ফার্স্ট হয়েছিলেন এরকম একটা কথা উনি বলছেন। কিন্তু ওনাকে চাকরি দেওয়া হয় না, মানে ডাকা হয় নাই পরবর্তীতে ভাইবার জন্য। তো তখন ছাত্র সংঘের যে লিডার ছিলেন উনি বললেন যে পত্রিকার মালিক তো হচ্ছে ফেনীর লোক, হামিদুল হক চৌধুরী। তুমি ওনার কাছে যাও, ওনাকে বলো, তাইলে উনি একটা ব্যবস্থা করবেন। তো উনি যাইতে চান নাই, হেজিটেট করছেন। তখন বলল যে পার্সোনালের জন্য এটা তুমি পলিটিক্যাল কারণেই ওনার কাছে গিয়ে এটা বলো। তো তখন হচ্ছে উনি হামিদুল হক চৌধুরীর বাসায় গেলেন। উনিও শুনলেন এবং উনিও বুঝলেন উনি তো আসলে ব্যবসা করেন এবং জানেন যে ওটা প্রগতিশীল বামপন্থীদের দখলে আছে। তো একটা যদি আলাদা একটা ধরন ঢুকে, এটা তো ওনার জন্য ভালো হবে। তো উনি পরের দিন অফিসে যাইতে বললেন এবং সম্পাদককে ডেকে বললেন যে এই ছেলেটা তো ভালো, এই ছেলেটারে নাও। তো ওই সম্পাদক বলল, হ্যাঁ হ্যাঁ, ও তো ফার্স্ট হয়েছে, ওকে তো নিব। তো এইভাবে হচ্ছে উনি আসলে ঢুকছেন আর কি। কিন্তু উনি ওনারা তো লেজিটিমেট, উনি ফার্স্ট হয়েছেন, কিন্তু তারপর ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই। তো সাব এডিটর হিসেবে হচ্ছে উনি ঢুকছেন, আরো অনেকজনে ঢুকছে। তো এই জায়গাটাই আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে ইন্টারেস্টিং যে উনি তো পরে যখন ওনাদের চাকরি পার্মানেন্ট হইলো, উনি রিপোর্টিং এ ট্রান্সফার হইলেন। তো রিপোর্টিং এর হেড ছিলেন হচ্ছে তখন ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ হচ্ছে ওনাকে নেয়ার পরে সেটা অ্যাকসেপ্ট করলো না। অ্যাকসেপ্ট করলো না মানে হচ্ছে প্রথম যেদিন বলল যে তোমাদের জব পার্মানেন্ট হয়েছে, তোমরা হচ্ছে ওই ফয়েজ সাহেবকে গিয়ে রিপোর্ট করো। ফয়েজ আহমেদ হচ্ছে সারাদিন ওদের সাথে কথাই বললেন না এবং পরের দিন হচ্ছে উনি চাকরি ছেড়ে দিলেন। যে আসলে তো উনি ইসলামিস্ট পাকিস্তানপন্থী সাংবাদিককে শেখাবেনই না আর কি। এরকম জায়গাগুলো আছে। এটা 212-13 পেজে এই জায়গাগুলি আসি ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিচ্ছেন, ওইটা আমি বলি। আমি যেহেতু বাম ঘরানার ছিলাম না, সুতরাং সাংবাদিক হিসেবে যতই যোগ্যতার পরিচয় দেই না কেন, সুপারিশ আমার নামে যাবে না এটা তো নিশ্চিত। তো মানে হচ্ছে আপনাকে সাংবাদিক হইতে হইলে বামপন্থী হইতে হবে। মানে এইটা আমি বলতে যাচ্ছিলাম। এই জিনিসটা আমার কাছে মিথ্যা মনে হয় না। আমার মনে হয় এই ধরনের জিনিস ছিল। তো কিন্তু ওই তো নানান ধরনের ব্যাপারই তো থাকে। বা ফয়েজ আহমেদের জায়গায় যেই লোক আসছিলেন, উনি তাকে তো ওয়েল অ্যাকসেপ্ট করছেন। কিন্তু এই একটা ব্যাপার ছিল যে সাংবাদিক হিসাবে মানে উনি রাজনীতি করতেন হচ্ছে ইসলামিস্ট রাজনীতি, কিন্তু উনি হচ্ছে প্রগতিশীল সাংবাদিক হিসাবে সেখানে এন্টার করছিলেন। তো এইটা তো আসলে প্রগতিশীল গ্রুপটা হচ্ছে ঠিকভাবে নেয় নাই। এই ধরনের একটা ওনার ক্লেম
আছে এবং এই ক্লেমটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে আর কি, মানে গিভেন দ্য কনটেক্সট। থার্ড যে ঘটনাটা, উনি তো এই সাংবাদিকতা করছেন, তারপরে হচ্ছে যে ওই যে দৈনিক পূর্বদেশ ছিল, পূর্বদেশের অনেক লোকজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিচ্ছিল। কাদের সাথে উনি সাংবাদিকতা করতেন সেটা দেখেন, এটা 269 নম্বর পেজে আছে। আমাদের পত্রিকা থেকে বেশ কয়েকজন স্বাধীন বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দেওয়ার জন্য কলকাতায় পাড়ি জমালেন। তাদের মধ্যে পত্রিকার ম্যানেজিং এডিটর এম.আর. আক্তার মুকুল, সহকারী সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী, সিনিয়র সাব এডিটর কামাল লোহানী ছিলেন উল্লেখযোগ্য। মানে আমি বলতে চাচ্ছি এই জায়গাগুলিকে যদি আপনি একটু মিলান, যে উনি হচ্ছে ইসলামী ঘরানার রাজনীতি করতেন, কিন্তু প্রগতিশীল সাংবাদিকদের সাথে সংবাদ আউটলেটে উনি কাজ করতেন এবং ওইখানে এক্সেপশনালি হাইলাইটেড হইতেন। তো এইটা ওনাকে একটা টার্গেট হিসাবে পরিণত করছে কিনা, এই ধরনের আবছা একটা ব্যাপার আছে। উনি এটা ক্লেম করেন নাই যে এই কারণে এই ঘটনাটা ঘটছে। আমি যদি একদম প্রথম ব্যাপারটাতে কনক্লুড করি, আর চৌধুরী মুঈনুদ্দিন আহমেদ যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা, সেখানে ওনার ক্লেমটা হচ্ছে যে এটা অল অফ এ সাডেন উনি এটা জানতে পারছেন এবং উনি ছাত্র সংঘের সাথে জড়িত ছিলেন, ছাত্র সংঘের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং প্রগতিশীল সংবাদ পত্রিকাতে উনি কাজ করতেন। তো এই দুইটা ইন্টারাকশনের মধ্যে উনি পড়ে গেছিলেন। একটা এই ইন্টারসেকশনের জায়গাটাতে থাকাটা, এইটা হচ্ছে ঘটনা। এখন এইখানে উনি কতদূর রোল প্লে করছেন বা কোনো রোল প্লে করছেন কিনা সেটার ব্যাপারে উনি তো ওনার স্টেটমেন্ট দিছেন যে উনি আমাদের সাথে জড়িত না। তো এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড কথা হচ্ছে যে জামাত এবং ছাত্র সংঘের রাজনীতিটা নিয়ে, জামাত কি এন্টি বাংলাদেশি দল ছিল কিনা বা মুক্তিযুদ্ধের সময় ওনাদের রোলটা কি ছিল, এই সেকেন্ড সাবজেক্টটাতে মুক্তিযুদ্ধের সময় জামাত এবং ছাত্র সংঘের কি ভূমিকা ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ছিলেন কিনা, এখানে উনি দু একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে একটা স্ট্রং এক্সকিউজ হচ্ছে গোলাম আজমের ৭০-এর নির্বাচনের পরে যখন জামাত ইসলামের একটা সভা হয়েছিল, সেখানে গোলাম আজম বলতেছিলেন যে যদি শান্তিপূর্ণ উপায়ে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায়, তাহলে হচ্ছে জামাত ইসলামকে আলাদাভাবে রাজনীতি করার অনুমতি দেওয়া হোক, এরকমের প্রপোজাল ওনার ছিল। তো হাওয়েভার শান্তিপূর্ণভাবে তো ঘটনাটা ঘটে না। এটা হচ্ছে একটা মানে জায়গা। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে মিলিটারির যে ইন্টারভেনশনটা হইল, মিলিটারি যে এই খুনগুলা করলো, সেটাতে জামাতে ইসলামী প্রথম দিকে ইনভলভ ছিল না। এই কোটেশনগুলি বরং আমি একটু বলার চেষ্টা করি। গোলাম আজমের যে স্টেটমেন্টটা সেটা আমি বলি, টেক্সটাই বলি যে মৌলানার জবাবে, মৌলানা মওদুদী জবাবে, এটা হচ্ছে ২৩০ নম্বর পেজে আছে। মৌলানার জবাবে অধ্যাপক আজম বলেন, রাজনৈতিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে পূর্ব পাকিস্তান পৃথক হওয়ার কর্মসূচি নিলে জামাত ইসলামের পক্ষ থেকে এর বিরোধিতা করার প্রয়োজন নেই। বিচ্ছিন্ন হয়ে গেলেও জামাতের আসল উদ্দেশ্য হাসিলের জন্য নতুন পরিস্থিতিতে কাজ করে যেতে হবে। পূর্ব পাকিস্তান জামায়াতকে এর অনুমতি দেওয়া হোক। তার মানে ওনারা বলতেছেন বাংলাদেশ যদি আলাদা হয় তাহলে সেখানে জামাত ইসলামী আলাদাভাবে রাজনীতি করবে। এটা হচ্ছে যে ওনার স্টেটমেন্ট। মুক্তিযুদ্ধ বিরোধী বা বাংলাদেশ বিরোধী ছিল কিনা সেই জায়গাটাতে হচ্ছে উনি এটা বলতেছেন। কিন্তু এবার তো সামরিক বাহিনী যখন অপারেশন চালায় ফেললো, তখন তো এটার বিরুদ্ধে যাওয়ার উপায় নাই। এইটার একটা এক্সকিউজ আছে হচ্ছে ২৬০ নাম্বার পেজে। একবার সামরিক জান্তার ফাঁদে পা দিলে সায় না দিয়ে বাঁচারও উপায় থাকে না। তারপর হচ্ছে পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পূর্ণ ঐক্যমত্য অবশ্যই পোষণ করত, কিন্তু এর জন্য পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ব্যাপারে জামাত মোটেও প্রস্তুত ছিল না। তার মানে এখানে একটা গ্রে এরিয়া আছে যে ওনারা স্বায়ত্তশাসনের ব্যাপারে ছিল, কিন্তু একদম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে এইটার ব্যাপারে শিওর ছিল না এবং হচ্ছে সামরিক বাহিনীর খপ্পরে পড়ে গেছিল। এবং এমন ঘটনাও আছে যে গোলাম আজম মিলিটারির সমালোচনা করতেছেন, সেমিনার করতেছেন, এরকম ঘটনাও আছে। কিন্তু ঘটনা হইতেছে যে এরপরেও জামাতে ইসলাম হচ্ছে মিলিটারির সাথে ছিল। এবং সবচেয়ে যে ক্রুশিয়াল ঘটনাটা সেটা হচ্ছে যখন সেপ্টেম্বর মাসে টিক্কা খানকে সরাই দিয়ে হচ্ছে নিয়াজিকে নিয়ে আসা হইল, তখন হচ্ছে একটা বেসামরিক সরকারের প্রতিষ্ঠা করার একটা ব্যাপার হয়েছিল। ডাক্তার মালিকের কে গভর্নর করে একটা কমিটি করা হয়েছিল। এখানে জামাত ইসলামের ২ জন যোগ দিয়েছিলেন। ২৭২ নম্বর পেজে আছে
যে ডাক্তার মালেকের সরকার এক বেসামরিক মন্ত্রিসভাও গঠন করলেন। মন্ত্রী হয়ে গেলেন অন্যদের সঙ্গে জামাত ইসলামের জনাব আব্বাস আলী খান, মাওলানা একেএম ইউসুফ। ওনারা তো সাপোর্ট করতেছে না, মানে মিলিটারির সাথে বাধ্য হয়ে আছে এরকম। কিন্তু ওনারা যখন সরকারে যোগ দিয়ে দিলেন তখন তো আর আসলে বাধ্য হওয়ার ব্যাপার নাই, অ্যাক্টিভ হওয়ার ব্যাপার আছে। এইটা একটা জায়গা, মানে অস্বীকার করার মতো জায়গা তার যাওয়া যায় না। আরেকটা যখন আলবদর বাহিনী গঠন হলো, আলবদর বাহিনীটা গঠন হয়েছিল হচ্ছে নভেম্বরের 14 তারিখে। তো 14 তারিখে মতিউর রহমান নিজামী যে স্টেটমেন্টটা দিছিলেন, সেই স্টেটমেন্টটাকে উনি, আমি বলবো যে এক ধরনের ডিফেন্ড করার চেষ্টা করছেন এইভাবে। আমি লাইনটা পড়ি, 273 নম্বর পেজে আছে। পাক সেনাদের আত্মসমর্পণের মাত্র 1 মাস আগে নভেম্বরের 14 তারিখে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মতিউর রহমান নিজামী প্রথম আলবদর গঠনের যে ঘোষণা দেন তাতে বলা হয়, আমাদের পরম সৌভাগ্যই বলতে হবে পাক সেনার সহযোগিতায় এদেশের ইসলাম প্রিয় তরুণ ছাত্র সমাজ বদর যুদ্ধের স্মৃতি সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে। তরুণ যুবকরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দাঁড়িয়ে হিন্দু বাহিনীকে পর্যুদস্ত করে হিন্দুস্তানকে খতম করে সারা বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে। তো এটুকু পর্যন্ত কোটেশন, তারপর উনি স্টেটমেন্টটা বলছেন। এই বিবৃতিতেও কেন্দ্রীয় নয় বরং স্থানীয় উদ্যোগে গঠিত হওয়ার উল্লেখ মেলে। এতে স্বাধীনতা বিরোধিতা নয় বরং হিন্দুস্তানকে খতম করাটাই লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে। মানে উনি বলতেছেন যে আসলে এটা তো যতটা না স্বাধীনতা বিরোধী, তার চেয়ে হচ্ছে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা, পাকিস্তানের পক্ষে। এইটা একটু মুশকিলই হয়ে যায়, মানে স্টেটমেন্টটাকে এত দূর পর্যন্ত ডিফেন্ড করার জায়গাটাতে। কারণ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়ে গেছে 26শে মার্চ। এখানে যে মেজর ডিফারেন্সটা আমার মনে হয়েছে যে ওনার আর্গুমেন্টের যেভাবে উনি ডিফেন্ড করতে চাচ্ছেন, যেন 16ই ডিসেম্বরের পরে উনি হচ্ছে বাংলাদেশকে মাইনা নিচ্ছেন, 26শে মার্চের পরে না। তো এখানেই হচ্ছে ডিফারেন্সের জায়গাটা। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে উনি মনে করতেছেন যে ঠিক আছে, স্বাধীন হয়েছে, এখন এই রিয়েলিটি আমাদেরকে মাইনা নিতে হবে। কিন্তু আপনি যদি মুক্তিযুদ্ধের জায়গাতে দেখেন তাহলে হচ্ছে 26শে মার্চে যখন বাংলাদেশ ঘোষণা হয়েছে তখন তো আসলে আপনাকে মানতে হবে যে আপনি বাংলাদেশের পক্ষে আছেন নাকি বাংলাদেশের বিপক্ষে আছেন। কিন্তু ওনার এই স্টেটমেন্টটাতে বোঝা যায় যে জামাতে ইসলামী 16ই ডিসেম্বরের পরে হয়তো বাংলাদেশকে মানছে, কিন্তু 26শে মার্চের পরে এবং ইন বিটুইন 26শে মার্চ টু 16ই ডিসেম্বর মানে বাংলাদেশের জায়গাটাতে মানেন নাই, এবং ওনারা ওই পাকিস্তানের পক্ষেই কাজ করছেন এবং খুব অ্যাক্টিভলি কাজ করছেন বলতে ওনারা যুদ্ধই করছেন। ছোটখাটো ইনসিডেন্ট আছে, এর মধ্যে 3টা ঘটনার আছে। একটা হচ্ছে একবার উনি ফেনীতে গেছিলেন, তখন হচ্ছে যে রাজাকার বাহিনী আছে, সেটাতে ওনার পরিচিত লোক ছিল এবং হচ্ছে ওরা জিপে করে ঘুরতে নিয়ে গেছিল 2টা রাইফেল নিয়ে, মানে তারা হচ্ছে রাইফেল দিয়ে এটা পাহারা দিচ্ছিল, এরকম একটা ঘটনা আছে। আরেকটা তো আছে একদম সরাসরি একটা যুদ্ধের ব্যাপার। ওনার পরিচিত একজন ছিলেন জাহাঙ্গীর নামে, তো ওনাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে এটা নভেম্বর মাসের ঘটনা, যে নভেম্বরের মাঝামাঝি আলবদর বাহিনী গঠন হওয়ার পরে তো ছাত্র সংঘের লোকজন যুদ্ধে নামছে মিলিটারির পাশাপাশি। তো তখন ওনাকে ফোন দিছে যে এরকম নারায়ণগঞ্জে একটা অপারেশনে যাইতে বলতেছে, কিন্তু আমাদের তো খুব একটা অস্ত্র দিচ্ছে না, যেগুলি খুব নর্মাল রাইফেল দিচ্ছে, এটা দিয়ে যুদ্ধ করাটা কি ঠিক হবে বা যাওয়াটা কি ঠিক হবে? তো তখন চৌধুরী মইনুদ্দিনও একটু চিন্তায় পড়লেন। তো তখন উনি জাহাঙ্গীরকে বললেন, তুমি যখন নামছো তখন তো তোমার কথা শুনতে হবে, এরকম। তো তার কথা শুনে হচ্ছে জাহাঙ্গীর যুদ্ধে গেল এবং সে মারা গেল মুক্তিযুদ্ধের সাথে যুদ্ধে। তার মানে আলবদর বাহিনীর সাথে সরাসরি যুদ্ধের একটা ইনসিডেন্ট উনি বলতেছেন। আরেকটা হচ্ছে একদম 15ই ডিসেম্বর রাতে, তখন হচ্ছে ছাত্র সংঘের একটা মিটিং হচ্ছে। সেই মিটিং এর মধ্যে যারা যুদ্ধ করতেছিল বা মিলিটারির সাথে একটা কানেকশনে ছিল, তারা মানতে পারতেছিল না বা বুঝতে পারতেছিল না আসলে এই যুদ্ধ পাকিস্তান হারতেছে কিনা। এরকম একটা কনভারসেশনের মধ্যে ওরা বলতেছে, কোটেশনটা হচ্ছে 288 নাম্বার পেজে আছে। প্রমাণ হিসেবে তারা বলল, এতদিন তো তাদের সাদামাটা 303 রাইফেল ছাড়া আর কিছুই দেয়নি, কিন্তু গতকাল আর আজ তো তারা মেশিন গান, রকেট প্রপেলড গ্রেনেড এবং আরো অন্য ভারী অস্ত্রশস্ত্র বিপুল পরিমাণে তাদের দিয়ে দিচ্ছে। তো দুঃখ ও বিদ্রুপ ভরা কণ্ঠে বললাম, তারা তো তোমাদের বোকা বানাচ্ছে। আত্মসমর্পণের আগে তাদের জঞ্জাল তোমাদের ঘাড়ে চাপিয়ে নিজেরা হালকা হচ্ছে আর তোমাদেরও ডোবানোর বন্দোবস্ত করছে।
পাক সেনাদের ব্যাপারে আমার শক্ত অবস্থানের কথা জানে, তাই কেউ সরাসরি জবাব দিল না বটে। তবে মনে হলো সম্ভাবনাটা পুরোপুরি প্রত্যাখ্যানও তারা করল না। মানে এই ছাত্র সংঘের লোকজন হচ্ছে মিলিটারির সাথে ছিলেন। 303 দিয়ে হচ্ছে যুদ্ধ করতেছিলেন। এবং 15ই ডিসেম্বরের আগে দেখা গেছে যে সেনাবাহিনী তাদেরকে আরেক দফা বোকা বানাচ্ছিল। অস্ত্র-টস্ত্র দিয়ে দিচ্ছিল যাতে ওরা যুদ্ধটা করে। কিন্তু ওই গ্রুপটা তো আসলে খুবই ছোট ছিল। তো এইটা হচ্ছে সেকেন্ড কথাটা, যে জামাত এবং ছাত্র সংঘের ভূমিকা কি ছিল। পার্সোনালি যদি বলেন, চৌধুরী মঈনুদ্দিন মার্চের পরপরই উনি ছাত্র সংঘের সাথে সম্পর্ক ছিন্ন করছিলেন, কিন্তু উনি জামাতে জয়েন করছিলেন এবং হচ্ছে জামাতে ইসলামী এবং ছাত্র সংঘ মিলিটারির সাথে ছিল। উনারা ভিতরে সমালোচনাও ছিল, কিন্তু ওনারা তো আসলে মিলিটারির সাথে এক ধরনের সহ অবস্থানে ছিল, যে দু একটা ঘটনাতে বোঝা যায় যে ওনারা সরাসরি যুদ্ধের, ওনাদের লোকজনের মধ্যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারও ছিল। কিন্তু ওই 16ই ডিসেম্বরের পরে যেটা বোঝা যাচ্ছে আর কি এখানে ওনার বর্ণনাতে, যে ওনারা এক ধরনের মেনে নিছেন এবং যে যার মতো রিয়েলিটিটাতে ওনারা সাবস্ক্রাইব করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন আর করার কিছু নাই ওনাদের। থার্ড ঘটনার মুক্তিযুদ্ধের বয়ানটা উনি কিভাবে দিছেন। তো এটা খুব একটা ইন্টারেস্টিং। উনি তো মুক্তিযুদ্ধের জায়গাটাকে পুরোপুরি ওন করেন না। ওন করা বলতে হচ্ছে যে পাকিস্তানের যে একটা ন্যারেটিভ আছে বা এটা আসলে কিরকম হইতে পারত, যেহেতু এটা অটোবায়োগ্রাফি, এটা অ্যানালাইটিক্যাল জায়গা না যে মানে উনি ওই ন্যারেটিভটা নিয়ে কথা বলবেন। কিন্তু ঘটনা হয়েছে যে ওইখানে কিছু জিনিস পার্সপেক্টিভ চলে আসে কথা বলার মধ্যে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। উনি বলতেছিলেন উনি যখন প্রথম হচ্ছে জিনিসগুলি দেখেন, উনি ভালো বাংলা বলতে পারতেন বা লেখালেখিতেও ওনার ভালো একটা হাত ছিল এরকম। তো একজন ছিল মৌলানা আব্দুর রহিম, ওনার লেখাপত্র উনি পড়ে হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছিলেন। তো মৌলানা আব্দুর রহিমের হচ্ছে একটা বই ছাপা হবে সম্ভবত ইসলামী সংস্কৃতির মর্মকথা নামে। তো ওইটাতে একটা লাইন ছিল, যে প্রেসে ছাপা হচ্ছে ওই প্রেসে উনি গেছেন সদরঘাটে। তো ওই লাইন ছাপা হওয়ার পরে উনি একটা সাজেশন দিলেন যে এই শব্দটা ইউজ করা ঠিক হচ্ছে না, এভাবে তো বলা যায় না। যেমন বাক্যটা ছিল যে ইসলাম সর্বপ্লাবী, ইসলাম সর্বনাশী। তো উনি বলছিলেন যে সর্বনাশী ব্যাপারটা নেগেটিভ অর্থে ইউজ হয়, এটা তো পজিটিভলি ইউজ হয় না। তো সুতরাং আপনি সর্বনাশী না দেয়াটা বেটার হবে, এটা বাদ দিয়ে আপনি অন্য একটা শব্দ দেন। তো তখন মৌলানা আব্দুর রহিম আসলে রাজি হইলেন যে না, আসলে ইসলাম সর্বনাশী ব্যাপার নেগেটিভ হয়ে যায়। তো দেখেন একটা শব্দ দিয়ে আসলে আপনি অনেক কিছু বুঝে ফেলতে পারেন, মানে ইউজটা ভুল হইতে পারে বা ঠিক হইতে পারে। তো এখানে হচ্ছে চৌধুরী মঈনুদ্দিন মুক্তিযুদ্ধের ব্যাপারে যেসব শব্দ ব্যবহার করছেন, ওই শব্দের জায়গা থেকে বোঝা যায় যে উনি মুক্তিযুদ্ধের জায়গাটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। যেমন দু একটা উদাহরণের কথা বলি, আর যেমন 256-57 নাম্বার পেজে উনি একটা বর্ণনা দিচ্ছেন মুক্তিযুদ্ধের এরকম, যে একদিকে মুসলমানের পাক আবাসভূমি হিসেবে অর্জিত পাকিস্তান নামের দেশটাকে ভেঙে দুই টুকরো করার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অন্যদিকে সেই পাকিস্তানের ক্ষমতাসীন পশ্চিমা জল্লাদ সামরিক জান্তা কর্তৃক অসহায় নিরপরাধ বাঙালি জনতার উপর পরিচালিত বর্বর হামলা, বিবেকবান যে কোনো বাঙালি মুসলমানের কাছে দুটোই একই রকমের জঘন্য ও পরিত্যাজ্য। মানে উনি মিলিটারি হামলাটাকে তো মানতে পারেন নাই, এটার ব্যাপারে আমার ধারণা ফ্যাক্টও আছে যে উনি এটার বিরোধিতা করছিলেন, কিন্তু উনি একই সাথে আর কি যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, মানে যেন দুইটা আসলে ইকুয়াল ঘটনা। কিন্তু ধরেন আপনি ন্যারেটিভের যেই জায়গাতেই থাকেন, দুইটা তো আসলে ইকুয়াল হয় না। পাকিস্তানি মিলিটারি হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে মারতেছিল, এইটা তো মিথ্যা কথা না। আপনি তো তখন এইরকম মোমেন্টে আপনার তো একটা আসলে পজিশন নেওয়ার দরকার পড়ে যে আমি মিলিটারির পক্ষে না, মানে কিন্তু একটা সেফ একটা নিরপেক্ষ পজিশনটা তো আসলে ঘটনা হইতে পারে না। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেটাই হোক, আপনার হচ্ছে যে মানুষ মারতেছে, সেটাকে আপনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দিয়ে তো ব্যালেন্স করা যায় না আর কি। এটা হচ্ছে আমার কথা। ওনার এই ব্যাপারটা আছে আর কি, বোঝা যায় যে উনি মুক্তিযুদ্ধের এই জায়গাগুলিকে সাবস্ক্রাইব করতেছেন, এটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখতেছিলেন তখন। তারপর যেমন ধরেন 266 নাম্বার পেজে এরকম আছে যে বিচ্ছিন্নতাবাদীদের মুক্তি বাহিনী তখনও পুরোপুরি গঠন হয়নি। মানে
বিচ্ছিন্নতাবাদী হিসাবেই উনি মানে পাকিস্তানের ভিউ পয়েন্ট থেকেই উনি মুক্তিযুদ্ধটাকে দেখতেছেন। তারপরে ধরেন ২৭৪ নাম্বার পেজে এরকম আছে। যেমন পাকিস্তানি সৈন্যরা যেসব আক্রমণ চালাইতো আরকি, এটা নিয়ে উনি বলতেছেন। তাতে শুধু যে হানাদার মুক্তিরাই মারা পড়তো তা নয়। প্রায়ই মারা পড়তো অসহায় জনসাধারণও। মানে হানাদার মুক্তি বাহিনী। ওই যে ইসলাম সর্বনাশী। তো হানাদার মুক্তি বাহিনী যখন বলতেছেন তখন তারা আসলে আর মুক্তিযুদ্ধের জায়গাটাকে সাবস্ক্রাইব করতেছেন না। তো এইটা হচ্ছে আমার রিডিং আরকি, যে মুক্তিযুদ্ধের ব্যাপারে উনার পজিশনটা ছিল যে এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল এবং এই মিলিটারিকে সাপোর্ট করেন না, কিন্তু উনি একই সাথে মুক্তিযুদ্ধটাকেও সাপোর্ট করতেছেন সেটা না। কিন্তু উনি ১৬ই ডিসেম্বরের পরে ভাবছেন যে উনি তো আর এইগুলির সাথে জড়িত ছিলেন না। উনি পূর্ব দেশে গিয়ে যোগ দিবেন, চাকরি করবেন, উনি বাংলাদেশে থেকে যাবেন। কিন্তু এই যে রিপোর্টটা ছাপা হইল, উনাকে একদম মানে উনার খোঁজে তখন অন্যরা আসতেছিল, উনাকে ধরার চেষ্টা করতেছিল। তখন উনি ইন্ডিয়াতে পালায়ে গেলেন। এটুকু পর্যন্তই উনার হচ্ছে মুক্তিযুদ্ধের পরে উনি যে বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, এটুক পর্যন্তই হচ্ছে এই বইয়ে আছে। তারপরে হয়তো উনার লাইফ নিয়ে উনি আরেকটা অটোবায়োগ্রাফি লিখবেন। তো আমার ইন্টারেস্ট তো উনার অটোবায়োগ্রাফির ব্যাপারে যতটা না, তার চাইতে বেশি হচ্ছে ওই সময়ের ঘটনাগুলি নিয়ে। এর বাইরে আসলে অনেক ঘটনা আছে। আমি মেইনলি ৩ টে জায়গাতেই ফোকাস করলাম আরকি। কিন্তু এইটা হচ্ছে বইয়ের যে ৩০ টা চ্যাপ্টার আছে, এর মধ্যে হচ্ছে শেষ ৮-১০ টা চ্যাপ্টারের কথা হচ্ছে এইগুলা। এর মধ্যে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটার যদি একটা পজিটিভ ব্যাপার বলি, আমার কাছে মনে হয়েছে যে এই বইটার সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনা যেটা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আব্দুল মালিক নামে একজনকে পিটায় মাইরা ফেলছিল ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এরকম লোকজন। এই ঘটনাটা অনেক ডিটেইলে উনি বলছেন। ১৯৪ নাম্বার থেকে হচ্ছে ২০২ নাম্বার পেজে এটা আছে। এটা আমার কাছে একটা ভালো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট মনে হইছে। এই ঘটনাটা খুব ডিটেইলে আছে যে কেন এবং কিভাবে হচ্ছে তাকে মাইরা ফেলা হইল। ঘটনাটা যদি একটু বলি, ইয়াহিয়া খান যখন আসলেন বা আইয়ুব খানের পরে, তখন হচ্ছে উনি একটা শিক্ষা কমিশন গঠন করছিল। এয়ার মার্শাল নূর খান একটা শিক্ষা কমিশন গঠন করছিল। তো ওইটা নিয়ে একটা আলাপ আলোচনা হইছিল। ওইখানে আব্দুল মালিক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। উনি খুব পজিটিভ কিছু জিনিস এটার পক্ষে বলছিলেন। তখন ডাকসু হচ্ছে একটা আলোচনা সভার আয়োজন করছিল ১২ই আগস্ট। তো তখন তোফায়েল আহমেদ ছিলেন হচ্ছে ভিপি। তো তোফায়েল আহমেদ হচ্ছে সব দলগুলি এটার আলাপ আলোচনা করবে। কিন্তু ইসলামী ছাত্র সংঘ থেকে কাউকে কথা বলার জন্য দিচ্ছিলেন না। তখন মস্কোপন্থী যে ছাত্র ইউনিয়ন ছিল, মুজাহিদুল ইসলাম সেলিম, উনি এটার বিপক্ষে অনেক কথা বলছিলেন এবং কথায়, কথায় উনি এমন একটা কথা বলছেন যে কথাটা এরকম যে ১৯৭ নাম্বার পেজ আছে যে ছাত্র সমাজ ১৪০০ বছরের এক পুরাতন পুঁথির ব্র্যাকেটে কোরআনের উপর ভিত্তি করে কোনো শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে দেবে না। তো এই কথার পরে চৌধুরী মইনুদ্দিন ক্ষেপে গেলেন। উনি এর প্রতিবাদ করতে মঞ্চে উঠলেন। তো তখন ওরা তো সংখ্যা বেশি ছিল, ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের লোকজন। তো তখন ওরা হচ্ছে মারপিট শুরু হয়ে গেল, চেয়ার দিয়ে পিটাইলো। তো তখন ওনারা মারামারির এক পর্যায়ে হচ্ছে যে ওইখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে হচ্ছে ওনাদেরকে পিছন, পিছন আসলো, ইয়ে করলো। চৌধুরী মইনুদ্দিন হচ্ছে অজ্ঞান হয়ে গেলেন, একটা হিন্দু বাড়িতে ঢুকলেন। ওখানে উনার টেক কেয়ার করলো। তারপরে উনি যখন জ্ঞান ফিরল তখন ফিরে গিয়ে জানলেন যে এই ঘটনা, যে আব্দুল মালিক ওই মারামারির মধ্যে ছিল। তাকে হচ্ছে পিটাইতে, পিটাইতে মাইরা ফেলা হইছে। সে হসপিটাল নিয়ে গেছিল, তারপরে হচ্ছে সে মারা গেছে। মানে এই ঘটনাটা কিন্তু কখনোই পাবেন না। মানে আমি ট্র্যাডিশনাল হিস্ট্রির মধ্যে ঘটনাটা কেন ঘটছিল, কিভাবে ঘটছিল সেটার হিস্ট্রিটা নাই। আরেকটা জিনিস হচ্ছে যে উনি ২-৩ টা উদাহরণ দিছেন যে আওয়ামী লীগ কিভাবে একটা নন ডেমোক্রেটিক দল। এটার ৩ টা উদাহরণ উনি দিছেন। ১৯৭০ এর জানুয়ারিতে যখন আবার পাবলিকলি পলিটিক্স করার জায়গাটা ওপেন করা হইল, তখন প্রথম পল্টন ময়দানে একটা পলিটিক্যাল দল পিডিপি সমাবেশ ডাকছিল, ওইটা হচ্ছে আওয়ামী লীগ করতে দেয় নাই। এটা একটা ঘটনা। তারপরে হচ্ছে যখন ভাষা ন্যাপ গঠন করলেন, তখনও ওইখানে মিছিল মিটিং করতে দেয় নাই। থার্ড একটা ঘটনা হচ্ছে যখন মওদুদি আসলেন বাংলাদেশে, তখন হচ্ছে জামাতে ইসলামী হচ্ছে একটা মিটিং করার কথা ছিল। ওইটাও হচ্ছে আওয়ামী লীগের লোকজন করতে দেয় নাই। তো উনি এখানে খুব ইন্টারেস্টিংলি বলতেছিলেন যে পরের দিন পত্রিকাগুলিতে এমনভাবে দেখানো হচ্ছিল যেন হইতেছে যে জামাতে ইসলামী মারামারি করছে।
জামাতে ইসলামী মিটিং ডাইকা আওয়ামী লীগের গুন্ডারা আক্রমণ করছে, কিন্তু সেটা যেন হচ্ছে জামাতে ইসলামের দোষ। কারণ তখন তো মিছিল মিটিং তো করা যায় আর কি। তো এই নন ডেমোক্রেটিক ক্যারেক্টারটা আওয়ামী লীগের, এটাও আমার কাছে একটা সিগনিফিকেন্ট ঘটনা মনে হয়। এইটাতে আওয়ামী লীগের কি রেসপন্স সেটা তো হইতেই পারে, কিন্তু ঘটনাগুলি তো আসলে ঘটছিল, একটা মারামারির ব্যাপার তো ছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উনি যতটুকু বাংলাদেশের সাংবাদিকতার কথা বলছেন, তো এরকম হচ্ছে ব্যাপারগুলি আছে যে আসলে কিভাবে এই জিনিসগুলি ঘটছে। তো যে উনি খুব ডিফেন্ডিং একটা অ্যাটিটিউডে লিখছেন তা না। উনি ওনার লাইফ হিস্ট্রিটাই লিখতে চাইছেন। উনার একটা ব্যাপার আছে যে উনি সুন্দর বাংলা লেখেন, ভালো বাংলা লেখেন, এইটার উনার একটা ব্যাপার ছিল। তো আমি তো আসলে ভাষার ব্যাপারে ক্রিটিক্যাল। মানে উনি যেই জায়গা থেকে সুন্দর বাংলা বলতেছেন, সেটা সুন্দর বাংলা না তা না। মানে এক ধরনের অভ্যস্ততা আছে আমাদের এই ধরনের বাংলা ভাষা পড়ার। তো মানে বয়সও তো একটা ব্যাপার। উনি যে জেনারেশনের লোক, ওই সময়ে এইভাবে লেখাটাই হইতেছে যে ট্র্যাডিশনাল বাংলা। আমার ধারণা যারা শুদ্ধ বাংলা লেখেন, পড়তে পছন্দ করেন, ওনারাও হয়তো ব্যাপারটা পছন্দ করবেন, ওনার বাংলা ভাষাটাকে। কিন্তু এটা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে কিন্তু ধরেন জামাত ইসলামী বলেন বা অন্য যে শিক্ষিত শুদ্ধ বাংলার জায়গাটা বলেন, ওনারা কিন্তু এই কলোনিয়াল শুদ্ধ ভাষাটাকেই হচ্ছে আদর্শ বাংলা ভাষা বলে মানতে রাজি আছেন। আর তো একটু কাব্যিকভাবে বলা এই জিনিসগুলি খারাপ না, কিন্তু ধরেন এইটা বাংলাদেশের ট্রেডিশন বইলা তো আমি আসলে মানতে রাজি না। তো যারা ট্রেডিশনাল বাংলা বই পড়েন তারা এই বইটাকে হয়তো ভাষাটাকে সুন্দর ভালো বাংলা ভাষা হিসেবে দেখবেন। কিন্তু যে ট্রেডিশনটাকে ফলো করে, সেই ট্রেডিশনটা বাংলাদেশের মানে ট্রেডিশন বইলা এস্টাবলিশ করতে চাওয়াটা একটু ঝামেলার জিনিস। তো এটা একটা ওয়েল এডিটেড বই হইছে। যিনি বইটা এডিট করছেন বা লেখক যে এই এডিটিং এর জায়গাগুলিকে একসেপ্ট করছেন, এটা ওয়েল এডিটেড একটা বই হইছে। যেটা প্রথমেই বলতেছিলাম যে এই বইয়ের এক্সেলেন্স তো আসলে ভাষা কতটা ভালো, কতটা ওয়েল রিটেন সেটা তো সেকেন্ডারিও না। মানে আমি বলব যে এটা একটা বাহ্যিক ব্যাপার। বরং এই বইয়ের হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে উনি ওনার স্টেটমেন্টটা কিভাবে দিছেন। তো উনার স্টেটমেন্টটাকে যদি আপনি দেখেন, সেখানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে বা উনার পার্সোনাল এক ধরনের স্টেটমেন্ট আছে। কিন্তু যদি দলের জায়গা থেকে দেখেন, আমার মনে হয় যে কিছু জায়গাতে উনি বলছেন। হিস্ট্রিক্যাল জিনিসগুলি হইছে কি, কিছু জিনিস যখন আরো আশেপাশের লোকজনের ঘটনাগুলি দেখবেন, তখন দেখা যায় যে কোন ঘটনাটা উনি বলছেন, তার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আসলে কোন ঘটনার কথা উনি বলেন নাই। তো এইটা তো এই বইয়ের মধ্যে পাওয়া যাবে না। এটা আসলে বইয়ের বাইরে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে এর বাইরে কি, কি ঘটনা আছে। যেমন শহীদুল্লাহ কায়সারের ব্যাপার আছে। শহীদুল্লাহ কায়সার উনার কাজিন ছিলেন। একদম শুরুর দিকে একবার একটু আছে। তো তারপরে আর কোনো এই ব্যাপারে কোনো কথা নাই। তো ওইগুলি তো পরে বোঝা যাবে আরকি। যেমন উনাকে মুক্তিযুদ্ধের পরে খুঁজতে গেছিল হচ্ছে শাহরিয়ার কবির। তো শাহরিয়ার কবির হচ্ছে উনার ভাইয়ের বাসায় গিয়ে দাবি করতেছিল যে আমরা তো পাইলে তারে বাঁচায় রাখবো, অন্য কেউ পাইলে তো তারা মাইরা ফেলবে। তো শাহরিয়ার কবিরের ঘটনাটা তো ইন্টারেস্টিং। মানে উনি হয়তো উনি যেহেতু তারে ধরতে গেছিল, উনি কোন জায়গা থেকে ধরতে গেছিল আরকি। তো এই রকমের ব্যাপারগুলি আছে। মানে আমার কথা হচ্ছে যে যেহেতু এটা একটা পলিটিক্যাল লি হচ্ছে কন্ট্রোভার্সিয়াল একজন লোকের হচ্ছে অটোবায়োগ্রাফি। তো সেখানে উনি যা বলছেন, উনি যতটুকু বলছেন সেটা উনার স্টেটমেন্ট। কিন্তু সেটাকে যদি আপনি টোটালিটির জায়গাতে দেখতে চান, যাইতে চান, তাইলে তো আরো অনেক কিছু কনসিডারেশন এ আনতে হবে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে উনার যে স্টেটমেন্ট সেটার বেসিসে আমার রিডিংটা। এখানে তো অবশ্যই অল্প কিছু জিনিস হলেও লোকেট করা যায়। আমি ওই জিনিসটাই লোকেট করার চেষ্টা করলাম। এই হচ্ছে আমার কথা। পরে আমার ধারণা এই জিনিসগুলি নিয়ে আরো অনেক কথা হবে।